ওয়েলকাম টু দিশারি কম্পিটিটিভ এক্সাম। আজ আমরা পলিটির কিছু গুরুত্বপূর্ণ কনসেপচুয়াল প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যেগুলি আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং যেহেতু প্রশ্নগুলো কনসেপচুয়াল, যেহেতু এক একটা প্রশ্নের সলভ করতে পারলে তুমি এখান থেকে আরো অনেকগুলো করে প্রশ্নের উত্তর তুমি করতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো মন দিয়ে ক্লাসটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। দেখো প্রথম প্রশ্নটা আছে, if the preamble of the constitutions of India, the meaning of justice is। আচ্ছা, আমাদের প্রিয়াম্বেলে যে জাস্টিস কথাটা আছে, জাস্টিস কথাটা আছে, দেখো এক নম্বর বলছে দেখো সোশ্যাল জাস্টিস, দু নম্বর বলছে কমপ্লিট ইকুয়ালিটি, তিন নম্বর বলছে ইকোনমিক জাস্টিস, চার নম্বর বলছে পলিটিক্যাল জাস্টিস, আর পাঁচ নম্বর বলছে মিলিটারি জাস্টিস। এই জাস্টিস আমাদের সংবিধানে আছে। অ্যাকচুয়ালি তিন ধরনের জাস্টিসের কথা আমাদের বলা আছে। কি কি জাস্টিস? একটা হচ্ছে সোশ্যাল জাস্টিস, একটা পলিটিক্যাল জাস্টিস, আর একটা হচ্ছে ইকোনমিক্যাল জাস্টিস। তাহলে সোশ্যাল জাস্টিস, পলিটিক্যাল জাস্টিস, ইকোনমিক্যাল জাস্টিস। তাহলে মিলিটারি জাস্টিস আমাদের কিছু নেই। আর তোমার কমপ্লিট ইকুয়ালিটি, এটাও সেরকম কিছু নেই। তাহলে এখানে জাস্টিস বলতে বোঝাচ্ছে তাহলে সোশ্যাল জাস্টিস, পলিটিক্যাল জাস্টিস আর ইকোনমিক জাস্টিস। তাহলে 1, 3 and 4। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে। নেক্সট কোশ্চেন বলছে, কনসিডার দ্য ফলোইং, consider the fact related to Government of India Act 1935 and choose the correct answer। 1935 সালের যে ভারত শাসন আইন বা গুডস গভর্নমেন্ট অ্যাক্ট 1935, সেখান থেকে কোন কোন ক্রাইটেরিয়া গুলো নেওয়া হয়েছে। এক নম্বর বলছে দেখো, প্রোভাইড ফর দ্য স্টাবলিশমেন্ট অফ এ ফেডারেল কোর্ট। ভারতবর্ষে যে ফেডারেল কোর্ট, বর্তমানে যে সুপ্রিম কোর্ট, সেটা কোন অ্যাক্টে তৈরি করা হয়েছিল? আগে যে ফেডারেল কোর্ট তৈরি হয়েছিল 1935 সালে ভারত শাসন যে অ্যাক্ট বা গুডস গভর্নমেন্ট অ্যাক্টে তৈরি হয়েছিল, এবং সেটা প্রতিষ্ঠা হয়েছিল 1937 সালে দিল্লিতে। ঠিক আছে, দিল্লি। তাহলে অপশন ওয়ান ঠিক আছে। দু নম্বর যে সেপারেটেড বার্মা ফ্রম ইন্ডিয়া। 1935 সালের ভারত শাসন আইনেই বার্মা, ঠিক আছে, বর্তমানে মায়ানমার, ভারত থেকে আলাদা হয়ে যায়, এটাও ঠিক আছে। তিন নম্বর বলছে দ্য নিউ প্রভিন্স আর ক্রিয়েটেড উড়িষ্যা অ্যান্ড সিন্ধ। 1935 সালে ভারত শাসন আইনে এই সিন্ধু প্রদেশ আলাদা হয়েছিল বোম্বাই থেকে। মুম্বাই থেকে সিন্ধু প্রদেশ আলাদা হয়ে যায় এবং বিহার থেকে উড়িষ্যা আলাদা হয়ে যায়। তাহলে এটাও ঠিক আছে। চার নম্বর বলছে প্রপোজ দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য চেম্বার অফ প্রিন্সেস। এই যে প্রিন্সেসের যে চেম্বার, এটা তৈরি হয়েছিল 1921 সালে। 1921 সালে, ঠিক আছে, তাহলে এটা ভুল আছে, এটা হবে না। পাঁচ নম্বর বলছে ইন্ট্রোডিউস সেপারেটেড ইলেক্টোরেট ফর মুসলিম। মুসলিমদের জন্য আলাদা আহ, যে ইলেকটোরেট ব্যবস্থা হয়েছিল সেটা 1909 সালে, ঠিক আছে, সেটা হয়েছিল 1909 সালে। তাহলে 1935 সালে এটাও নয়। তাহলে চার আর পাঁচ ভুল আছে। কেন ভুল আছে সেটাও বলে দেওয়া হয়েছে। তাহলে এখানে অপশন 1, 2 and 3 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে অপশন সি, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। এখান থেকে তুমি 1, 2, 3, 4, 5টা এমসিকিউ তুমি এখান থেকে করতে পারবে। ঠিক আছে, এটা সিঙ্গেল প্রশ্ন আসতে পারে যে উড়িষ্যা কত সালে ভারত থেকে আলাদা হয়েছিল, সরি, উড়িষ্যা কত সালে বিহার থেকে আলাদা হয়েছিল, বা সিন্ধু প্রদেশ কবে কত সালে আলাদা হয়েছিল, বা কোন প্রদেশ থেকে সিন্ধু প্রদেশ বিচ্ছিন্ন হয়েছিল, বা ফেডারাল কোর্ট কোন একটা তৈরি হয়েছিল, বা বার্মা কত সালে ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছিল। এখান থেকে আরো এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে পরীক্ষায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি আছে। বলছে arrange the following article mention the constitutions of India chronological order। এখানে আর্টিকেল অনুযায়ী ক্রোনোলজি সাজাতে হবে। ঠিক আছে, তার প্রথম বলছে দেখো অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। আনটাচেবিলিটি কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল 17। এখান থেকে সিঙ্গেল প্রশ্ন আসতে পারে যে আনটাচেবিলিটি কত নম্বর আর্টিকেল, বা আনটাচেবিলিটি কত নম্বর আর্টিকেলে আছে, তাই তো, বা 17 নম্বর আর্টিকেল 17 ইজ রিলেটেড টু। 2 নম্বর বলছে প্রহিবিশনস অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন্স ইন ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে বাচ্চাদের বা এই যারা ফ্যাক্ট বলছে প্রহিবিশনস অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরি, মানে ফ্যাক্টরিতে বা কোনো রকম বিপজ্জনক কাজে বাচ্চাদের কাজ করার যেটা নিষেধ আছে, সেটা কত নম্বর আর্টিকেলে আছে? সেটা আছে আর্টিকেল 24 নম্বর আর্টিকেলে আছে, তাই তো। আর অপশন থ্রি বলছে দেখো গ্রোথ অফ কোঅপারেটিভ সোসাইটি। গ্রোথ অফ কোঅপারেটিভ সোসাইটি, কোঅপারেটিভ সোসাইটি কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল 43 তে আছে। ঠিক আছে, তার মধ্যে সেপারেশন অফ দ্য জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ।
জুডিশিয়ারি থেকে এক্সিকিউটিভকে আলাদা করা হয়েছে কত নম্বর আর্টিকেলে? এটা হচ্ছে আর্টিকেল সেপারেশন 50 নম্বর আর্টিকেলে, ঠিক আছে? আর বলছে ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এড, এটা আছে 39A। 39A। আচ্ছা, এখান থেকে দেখো প্রথম 1 আর 2, 17 এবং 24, এটা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ছে। এই দুটো আর্টিকেল ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ছে। আর শেষ তিনটা আর্টিকেল পড়ছে ডিপিএসপির মধ্যে। ডিপিএসপির মধ্যে পড়ছে, ঠিক আছে? ডিপিএসপি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ডিপিএসপি হচ্ছে আয়ারল্যান্ড থেকে। এটা কত নম্বর থেকে কত নম্বর? 36 থেকে 51 নম্বর আর্টিকেল। ফান্ডামেন্টাল রাইটস 12 থেকে 35 নম্বর আর্টিকেল। কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আমেরিকা থেকে নেওয়া হয়েছে। এগুলো পরীক্ষা আসতে পারে। এটা কত নম্বর পার্টে আছে? এটা কত নম্বর পার্টে আছে? ডিপিএস ফান্ডামেন্টাল রাইটস 3 নম্বর পার্ট, এটা হচ্ছে 4 নম্বর পার্ট। তাহলে এখানে ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজালে কি হচ্ছে? 1 2 5 4, 1 2 5 3 4, অপশন 1টাই হচ্ছে, ঠিক আছে? 17 নম্বর আর্টিকেল হচ্ছে প্রথমে, তারপর 24 হচ্ছে, তারপর 39 হচ্ছে, তারপরে হচ্ছে 43B, তারপরে হচ্ছে 50, ঠিক আছে? এইভাবে ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে বলেছিল এটা। তাহলে এখান থেকে তুমি কত ধরনের প্রশ্ন তুমি জানতে পারছো। নেক্সট কোশ্চেন দেখো কি আছে। বলছে দ্য সাবজেক্ট অ্যাডেড বাই দ্য অ্যামেন্ডমেন্টস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যারেঞ্জ দেম ক্রোনোলজিক্যাল অর্ডার। এখানে অ্যামেন্ডমেন্ট অনুযায়ী ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে বলেছে। কত সালে কোনটা অ্যামেন্ড হয়েছিল? প্রথমটা দেখো কি আছে, দ্য রাইট টু প্রপার্টি ওয়াজ রিমুভ ফ্রম দ্য লিস্ট অফ ফান্ডামেন্টাল রাইটস। এই ফান্ডামেন্টাল রাইট থেকে এই সম্পত্তির অধিকারটা রিমুভ করা হয়েছিল কত সালে? এটা হয়েছিল 44তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978-এ রিমুভ করা হয়েছিল। 2 নম্বর বলছে এ নিউ চ্যাপ্টার অন ফান্ডামেন্টাল ডিউটিস অফ সিটিজেন্স ওয়াজ অ্যাডেড। ফান্ডামেন্টাল ডিউটি, ঠিক আছে? এই ফান্ডামেন্টাল ডিউটিটা কত সালে অ্যাড করা হয়েছিল? ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হয়েছিল 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ। তারপর বলছে ক্রিয়েশনস অফ দ্য স্টেট অফ মেঘালয়। মেঘালয় রাজ্যের সৃষ্টি কবে হয়েছিল? মেঘালয় রাজ্যের সৃষ্টি হয়েছিল 1971 সালে, যেটা অ্যামেন্ডমেন্ট ছিল 27তম অ্যামেন্ডমেন্ট। 27তম অ্যামেন্ডমেন্ট। তারপর দ্য প্রিভি অ্যান্ড প্রিভিলেজ অফ দ্য রুলার্স অফ ইন্ডিয়ান প্রিন্সলি স্টেট আর অ্যাবলিশড, ঠিক আছে? ওই জমিদারদের যেগুলো ভাতা বিলোপ করা হয়েছিল কত সালে? সেটা বলছে 26তম অ্যামেন্ডমেন্ট 1971-এ। এটাও 71, এটা 71, কিন্তু এটা 26তম অ্যামেন্ডমেন্ট, এটা 27তম অ্যামেন্ডমেন্ট। এটা 44তম অ্যামেন্ডমেন্ট, এটা 42তম অ্যামেন্ডমেন্ট। আর 5 নম্বর বলছে দ্য ইউনিয়ন টেরিটরি অফ অরুণাচল প্রদেশ ওয়াজ গিভেন দ্য স্টেট অফ স্ট্যাটাস অফ স্টেট। অরুণাচল প্রদেশকে রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল কত সালে? এটা হয়েছিল 1986 সালে, ঠিক আছে? 1986 সালে 55তম অ্যামেন্ডমেন্ট। তাহলে এখানে বলেছিল দ্য দ্য সাবজেক্ট অ্যাডেড বাই অ্যামেন্ডমেন্ট। অ্যামেন্ডমেন্ট অনুযায়ী সাজাতে হবে, এই সাল ওয়াইজ নয়, অ্যামেন্ডমেন্ট ওয়াইজ। তাহলে এখানে অপশন, তার উত্তর তাহলে কি হবে? এখানে উত্তর হবে প্রথমে হবে 4-এরটা, তারপরে হবে 3-এরটা, তারপরে হবে 2, তারপরে 1, তারপরে হবে 5। 4 3 2 1 5, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। পরের প্রশ্ন আছে দেখো, অ্যারেঞ্জ দ্য র্যাঙ্ক অ্যান্ড প্রেসিডেন্স অফ দ্য ফলোইং ডিগনিটিস বাই অ্যাপ্রুভ ক্রোনোলজিক্যাল অর্ডার। মানে এই যে র্যাঙ্ক অনুযায়ী এদেরকে সাজাতে হবে, কার র্যাঙ্ক কত, ঠিক আছে? র্যাঙ্ক অনুযায়ী অনেকগুলো র্যাঙ্ক আছে, অনেক প্রচুর র্যাঙ্ক আছে, সেই র্যাঙ্ক অনুযায়ী তোমাকে মনে রাখতে হবে এগুলো, ঠিক আছে? এগুলো মুখস্থ রাখতে হবে তোমার ভালো করে। আমি কয়েকটা র্যাঙ্ক প্রথম দেখো, র্যাঙ্ক অনুযায়ী যদি হয় তার ভারতবর্ষের প্রথম যে র্যাঙ্ক তার আছে প্রেসিডেন্ট, ঠিক আছে? প্রথমে আছে প্রেসিডেন্ট, 2 নম্বরে আছে ভাইস প্রেসিডেন্ট, 3 নম্বরে আছে প্রাইম মিনিস্টার, 4 নম্বরে আছে গভর্নর, 5 নম্বরে আছে ফর্মার প্রেসিডেন্ট, 6 নম্বরে আছে তোমার লোকসভার স্পিকার এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, দুটো একসাথে। 7 নম্বরে আছে তোমার ক্যাবিনেট মিনিস্টার যারা আছে তারা, ক্যাবিনেট মিনিস্টার, এবং এর সাথে আছে ফর্মার পিএম। এবং 8 নম্বরে আছে তোমার না 8 নম্বর না, 7-এ, ঠিক আছে? 7-এতে আছে যারা ভারত রত্ন হোল্ডার, ঠিক আছে? হোল্ডার অফ ভারত রত্ন, ভারত রত্ন। এইভাবে তোমার প্রেসিডেন্সিয়াল টেবিলটা পুরো মুখস্থ রাখতে হবে। আর এখান থেকে যদি তুমি করো দেখতে পাবে কোনটা হবে। এখান থেকে প্রথম ফর্মার প্রেসিডেন্ট, এখান থেকে যদি দেখতে পাও, এখান থেকে ফর্মার প্রেসিডেন্ট 5 নম্বর, এর র্যাঙ্ক হচ্ছে 5।
তাহলে প্রথমে তারপর লোকসভার স্পিকার আছে, লোকসভার স্পিকার এখানে দেখো কোথায় আছে, ক্যাবিনেট মিনিস্টার, ফর্মার প্রেসিডেন্ট, গভর্নর, হোল্ডার, ক্যাবিনেট মিনিস্টার, লোকসভার স্পিকার কত নম্বর আছে, 6 নম্বর আছে। ঠিক আছে, তারপর ফর্মার প্রাইম মিনিস্টার দেখো এখানে আছে, ফর্মার প্রাইম মিনিস্টার, এটা 7। ঠিক আছে, জাজ অফ সুপ্রিম কোর্ট, তারপরে সলিসিটর জেনারেল। ঠিক আছে, তাহলে এখানে দেখো 1 2 3 4 5 এবার সাজানো আছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এই প্রেসিডেন্সির যে টেবিল যেটা আছে ওটা ভালো করে ওটা মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে ওটা। যদি কারো দরকার হয় বলবে, আমরা তার পিডিএফটা দিয়ে দেবো তাদের। জাজ অফ সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের জাজ, ঠিক আছে, ওনার র্যাঙ্ক, ওনার র্যাঙ্ক হচ্ছে 9। ঠিক আছে, ইনি হচ্ছে 9th। আর সলিসিটর জেনারেল যিনি ছিলেন তার হচ্ছে র্যাঙ্ক হচ্ছে 23। পরের প্রশ্ন দেখো কি আছে, অ্যারেঞ্জ দ্য ফলোইং আর্টিকেলস মেনশন দ্য কনস্টিটিউশনস অফ ইন্ডিয়া ইন সিকোয়েন্স। সিকোয়েন্স অনুযায়ী এখানে আর্টিকেল গুলো বার করতে হবে। 1 নম্বর কি বলছে দেখো, 1 নম্বর বলছে কাউন্সিল অফ মিনিস্টার্স এড অ্যান্ড অ্যাডভাইস অফ দ্য প্রেসিডেন্ট। কাউন্সিল অফ মিনিস্টার এড অ্যান্ড অ্যাডভাইস অফ দ্য প্রেসিডেন্ট, এটা কত নম্বর আর্টিকেলে আছে, এটা আর্টিকেল 74। তারপর দেখো অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাক্টিং চিফ জাস্টিস, অ্যাক্টিং চিফ জাস্টিস আর্টিকেল কত নম্বর আছে, আর্টিকেল 126। তারপর হচ্ছে স্পেশাল অ্যাড্রেস অফ দ্য প্রেসিডেন্ট টু দ্য পার্লামেন্ট, যে স্পেশাল অ্যাড্রেস, প্রেসিডেন্টের স্পেশাল অ্যাড্রেস পার্লামেন্টের কত নম্বর আর্টিকেলে আছে, এটা আছে আর্টিকেল 87। তার মধ্যে দ্য প্রেসিডেন্ট রাইট টু কনসাল্ট দ্য সুপ্রিম কোর্ট পাওয়ার্স, এটা আর্টিকেল 143-তে আছে। আর ডিস্ট্রিক্ট জাজ অ্যাপয়েন্ট করার আর্টিকেল কত আছে, আর্টিকেল 233। তাহলে কি হলো এটা, তাহলে 1 3 2 4 5, 1 প্রথমে 74 হবে, তার 3 দেখো, তারপর 87 হবে, 1 3, তারপর 2 126, তারপর 143, তারপর 233। এইভাবে আর্টিকেল অনুযায়ী ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে বলেছিল এটা। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, বলছে হুইচ অফ দ্য ফলোইং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডায়েড হোয়াইল ইন অফিস। মানে তার পদে থাকাকালীন অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন কোন দুজন প্রেসিডেন্ট। একজন হচ্ছে ডক্টর জাকির হোসেন, ডক্টর জাকির হোসেন, এবং আরেকজন ছিলেন তার নাম হচ্ছে ফখরুদ্দিন আলী আহমেদ। এই দুজন অফিস চলাকালীন মানে তার পদে থাকাকালীন তিনি মারা যান। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, তাহলে 2 and 4, অপশন বি। ইনি ছিলেন ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট, ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট। ঠিক আছে, এনার কার্যকাল ছিল 13-5-1967 থেকে 13-5-1969। আর ফখরুদ্দিন আলিম ছিলেন 1977। ঠিক আছে, নেক্সট দেখো, যে হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গিভ দ্য পার্লামেন্ট দ্য রাইট টু মেক ল রিলেটেড টু ইলেকশন। ইলেকশনস, ইলেকশনসের, ইলেকশনস রিলেটেড ল তৈরি করতে পারে কোন আর্টিকেল অনুযায়ী, আর্টিকেল 327। 327 নম্বর আর্টিকেল অনুযায়ী পার্লামেন্ট নির্বাচন সংক্রান্ত আইন তৈরি করতে পারে। পরের প্রশ্ন দেখো, দ্য প্রিয়াম্বেল অফ দ্য কনস্টিটিউশন ইন্ডিয়া এম্পাসাইজ, মানে কিসের উপর জোর দেয়। ঠিক আছে, আমাদের সংবিধান কিসের উপর জোর দেয়, জাস্টিস, ফ্রিডম, ইকুয়ালিটি, মোনার্চি, ফেটার্নিটি। ঠিক আছে, দেখো আমাদের আছে জাস্টিস আছে, ঠিক আছে, জাস্টিস আছে, আর কি আছে, ফ্রিডম কথাটা নেই, আছে অ্যাকচুয়ালি লিবার্টি, তাহলে এখানে তো নেই এটা, জাস্টিস, তারপরে কি হবে, ইকুয়ালিটি আর ফেটার্নিটি। তাহলে মোনার্চি তো এটা রাজতন্ত্র, এটা আমাদেরও নেই। আমাদের রিপাবলিক আছে, রিপাবলিক এই কথাটা আছে, আর ফ্রিডম কথাটা নিয়ে আছে, লিবার্টি কথাটা আছে। তাহলে এখানে অপশন 1 3 and 5, 1 3 and 5। তাহলে এখানে দেখো জাস্ট, জাস্ট 1 3 5 অপশন কোথায় আছে,
অপশনই তো নেই এখানে, তাহলে অপশন কি ভুল আছে? 1 3 5 জাস্টিস হবে, আর কি হবে? ইকুয়ালিটি হবে, আর হবে এটারনিটি। ঠিক আছে, 1 3 and 5। নেক্সট দেখো কি আছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। অপশন 1 বলছে স্পেশাল মেজরিটি ইজ রিকোয়ার্ড ইন দ্য পার্লামেন্ট ফর এ ক্রিয়েশনস অর রেভলিউশনস অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিলস অফ এনি স্টেট লেজিসলেচার। কোন স্টেট লেজিসলেচার, ঠিক আছে, সেটা ক্রিয়েট করতে অথবা অ্যাবলিশ করতে স্পেশাল মেজরিটির দরকার হয় পার্লামেন্টে। দেখো পার্লামেন্ট, আচ্ছা প্রথমে কি করতে হয় না, কোন একটা রাজ্যের বিধানসভা বা বিধান পরিষদ যদি গঠন করতে হয় বা বিলোপ করতে হয়, তাহলে সেই রাজ্যের বিধানসভায় প্রথমে একটা বিল আনতে হবে। ঠিক আছে, বিলটা আনতে হবে এবং বিলটা পাস হতে হবে প্রেজেন্ট অ্যান্ড ভোটিং এর নট লেস দ্যান 2/3 এই ভোটে পাস হতে হবে, মানে স্পেশাল মেজরিটিতে। অপশন 2 বলতে দেখো, দ্য legislative assemblies of the concerned state can pass the resolutions for the creating or abolish the legislative councils by special majority। স্পেশাল মেজরিটি মানে নট লেস দ্যান 2/3 প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, তাহলে দুয়েটা ঠিক। তারপর যখন সেটা পাস হয় বিলটা, তারপর সেটা পার্লামেন্টে যাবে এবং পার্লামেন্টে সেটা সিম্পল মেজরিটিতে পাস হলেই হবে। তাহলে দেখো স্পেশাল মেজরিটি আছে, তাহলে এটা সিম্পল মেজরিটি হলেই হবে। এক একটা ভুল, তার মানে অনলি টু ইজ দ্য কারেক্ট আনসার। বলছে হাউ মেনি অফ দ্য ফলোইং পেয়ার্স আর কারেক্ট, এখানে কতগুলো পেয়ার কারেক্ট আছে। তা প্রথম বলছে দেখো আর্টিকেল 155 অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য গভর্নর, গভর্নরের অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত 155 নম্বর আর্টিকেল, তো এটা ঠিক আছে। 2 নম্বর বলছে আর্টিকেল 161 পাওয়ার অফ দ্য গভর্নর টু গ্র্যান্ট প্যাডন, ঠিক আছে, গভর্নরের জ্ঞান প্যাটার্ন আছে 161 নম্বর আর্টিকেল, এটাও ঠিক আছে। 3 নম্বর বলছে দেখো আর্টিকেল 165 অ্যাডভোকেট জেনারেল ফর দ্য স্টেট, এটাও ঠিক আছে। আর্টিকেল 175 বলছে স্পেশাল অ্যাড্রেস টু দ্য গভর্নর, গভর্নরের স্পেশাল অ্যাড্রেস আছে 176 এ, ঠিক আছে, 175 এ নয়। তাহলে 1 2 and 3, তাহলে বলছে চুজ দ্য কারেক্ট অপশন। এর মধ্যে কতগুলো পেয়ার্স, ঠিক আছে, তাহলে 3টে পেয়ার্স আছে, তাহলে অনলি 3 পেয়ার্স। পরের প্রশ্ন দেখো কি বলছে, দ্য ইউনিটারি অর কোয়াসি ফেডারেল ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমাদের সংবিধানের যে ইউনিটারি ফিচার্স সেগুলো কোনগুলো, ঠিক আছে। আর কোয়াসি ফেডারেল, ভারতবর্ষকে কোয়াসি ফেডারেল কে বলেছিলেন? বলেছিলেন কে সি হয়ার। কে সি হয়ার বলেছিলেন ইন্ডিয়া ইজ এ কোয়াসি ফেডারেল স্টেট। যে কোয়াসি ইউনিটারি যে ফিচার, সেই ইউনিটারি ফিচার্স গুলো কি কি দেখো, ইউনিটারি ফিচার্স গুলো বলছে, এখানে বলছে দেখো ইন্ডিয়া ইজ এ ডিস্টিংক্ট ফিচার্স উইথ দ্য ফলোইং ক্যারেক্টার্স, ডিভিশন অফ পাওয়ার, বিক্যামেরাল লেজিসলেচার, সুপারমেসি অফ দ্য কনস্টিটিউশনস, রিটেন কনস্টিটিউশনস, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। ঠিক আছে, আর বলছে দ্য কনস্টিটিউশন হ্যাজ ইউনিটারি বিয়াস। এই যে ইউনিটারি বিয়াসের মধ্যে কি কি আছে দেখো, অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য গভর্নর অফ দ্য সেন্টার, পার্লামেন্ট পাওয়ার্স অফ দ্য লেজিসলেট ইন ন্যাশনাল ইন্টারেস্ট। 3 নম্বর বলছে পার্লামেন্টস পাওয়ার টু ফর্ম নিউ স্টেট, চেঞ্জ দেয়ার নেমস অ্যান্ড later boundaries of the existing state। তার মধ্যে দেখো emergency provisions, single constitution, single citizenship, integrated judiciary, office of the CAG, fundamental rights, তাহলে সবই যে ইউনিটারি বিয়াস। ঠিক আছে, তাহলে ইউনিটারি বিয়াসের জন্য দেখো অল ইন্ডিয়ান সার্ভিস হবে, সিঙ্গেল সিটিজেনশিপ হবে, ইমার্জেন্সি প্রভিশন হবে, কাউন্সিল অফ স্টেটটা কিন্তু এখানে হবে না। তাহলে কি হবে 1 3 and 4, 1 3 and 4, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। পরের প্রশ্ন কি আছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট অ্যাবাউট দ্য ফান্ডামেন্টাল ডিউটিস, এই ফান্ডামেন্টাল ডিউটিস সম্পর্কে কোনটা কারেক্ট। বলছে দেখো 1 নম্বর বলছে পার্ট 4 এ, আমার ডিউটিস কত নম্বর পার্টে আছে, পার্ট 4 এ অফ দ্য কনস্টিটিউশন কনসিস্ট অফ 11 ফান্ডামেন্টাল ডিউটিস। আমাদের 11টা ফান্ডামেন্টাল ডিউটিস আছে, আছে কোথায়, পার্ট 4 এ। ঠিক আছে, এবং আর্টিকেল 51 এর এ। ঠিক আছে, তাহলে এটা ঠিক আছে। 2 নম্বর কি বলছে দেখো, দ্য অরিজিনাল কনস্টিটিউশন প্রোভাইড দ্য লিস্ট অফ 10 ফান্ডামেন্টাল ডিউটিস। অরিজিনাল যে কনস্টিটিউশন সেখানে 10টা ফান্ডামেন্টাল ডিউটিস বলা ছিল। অরিজিনাল যে সংবিধান সেখানে ফান্ডামেন্টাল ডিউটিস এর কথা বলা ছিল না। পরবর্তীকালে 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এ, ঠিক আছে, শরণ সিং কমিটির সুপারিশে ফান্ডামেন্টাল ডিউটিসটা অ্যাড করা হয়েছিল, তাহলে এটা ভুল আছে। আর 3 নম্বর বলছে দেখো 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইনসার্ট দ্য অ্যাক্ট 2002 11 ফান্ডামেন্টাল ডিউটিস পার্ট 4 এ অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। 2002 সালে
তেইশতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে একটা নতুন করে দেওয়া হলো ফান্ডামেন্টাল ডিউটিস, যার ফলে 11টা হয়েছিল। তাহলে এটাও ঠিক আছে। তাহলে 1 and 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি। ঠিক আছে, তাহলে এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এটা নিয়ে আছে কোথা থেকে? রাশিয়া থেকে। ঠিক আছে, ইউএসএসএআর। তার মধ্যে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। এক নম্বর কি বলছে দেখো, সার্ভিস আন্ডার দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেট মেনশন আন্ডার পার্ট 16 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা পার্ট 16 নেই, ঠিক আছে, এটা পার্ট 14, তার মানে XIV তে বলা আছে। আর 2 নম্বর বলছে দেখো, at least one half of the member of the Public Service Commission shall be the person who has served for at least 10 years either under the central government or the state government। PSC এর মেম্বার হতে গেলে পিএসসির যে টোটাল মেম্বার তার হাফ সদস্যকে অত্যন্ত 10 বছর কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের অধীনে কাজ করতে হবে। তাহলে এটা ঠিক আছে। আর 3 নম্বর বলছে দ্য টার্ম অফ দ্য মেম্বার অফ দ্য পাবলিক সার্ভিস কমিশন ইজ 6 ইয়ার। এটাও ঠিক আছে, 6 ইয়ার অর 65 ইয়ার্স। আর যদি হতো এসপিএসসি মানে স্টেট পাবলিক সার্ভিস কমিশন, তাহলে এসপিএসসি হলে 6 ইয়ার অর 62 ইয়ার্স। তাহলে এটাও ঠিক আছে। তাহলে 2 and 3 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার এখানে। তাহলে এটা ভুল, একটা ভুল কেন? এটা পার্ট কত হবে? 14 হবে। ঠিক আছে, পার্ট 14 হবে, পার্ট 16 নয়। আর আর্টিকেলটা ছিল 308 থেকে 323 এই আর্টিকেলের মধ্যে। পরের প্রশ্ন আছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর কারেক্ট অ্যাবাউট দ্য রেজিস্টার্ড আনঅর্গানাইজড পলিটিক্যাল পার্টি। এই যে পলিটিক্যাল পার্টি আনঅর্গানাইজড যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো তার রেজিস্টার সম্পর্কে কি বলা আছে? দে আর রেজিস্টার্ড under sections 29A of the Representations of the People Act 1951। 1951 সালের যে পিপলস অ্যাক্ট আছে তার সেকশন 29A অনুযায়ী যে পলিটিক্যাল পার্টিগুলো রেজিস্ট্রেশন পায়। এটা ঠিক আছে। তারপরে 2 নম্বর বলছে দেখো, দে ডু নট মিট দ্য ক্রাইটেরিয়া অফ ন্যাশনাল পার্টি অর স্টেট পার্টি। আচ্ছা, ইলেকশন কমিশনের দেওয়া কিছু ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তবেই বিভিন্ন পার্টি ন্যাশনাল পার্টি অথবা স্টেট পার্টি হিসাবে তারা মর্যাদা পায়। তাহলে এটাও ঠিক আছে। 3 নম্বর বলছে দে আর নট এলিজিবল ফর ট্যাক্স এক্সেমশনস সরি acceptance of the of on donations। তারা বিভিন্ন ট্যাক্সের যে ছাড় পায়, তারা কিছু ইনকাম ট্যাক্সের যে আইন, ঠিক আছে, তার 13 A অনুযায়ী তারা কিন্তু ছাড় পায়। বলছে দে আর নট এলিজিবল, তারা এলিজিবল। ঠিক আছে, 13A ইনকাম ট্যাক্সের যে 13A সেকশন আছে সেই অনুযায়ী তারা ছাড় পেতে পারে। তাহলে এটা তো ভুল আছে, তাই তো? নট এলিজিবল বলেছে, এটা কিন্তু এলিজিবল তারা। আর দে আর এন্টাইটেলড টু কি আছে, এক্সক্লুসিভ রিজার্ভ পার্টি সিম্বল। এটাও কিন্তু ঠিক নেই। ঠিক আছে, এটাও ভুল আছে। দে আর টু এক্সক্লুসিভলি রিজার্ভ পার্টি সিম্বল। ঠিক আছে, এটা ভুল আছে। তাহলে অপশন 1 and 2 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে ওখানে কি হবে? অপশন এ, ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো কি বলছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। 1 নম্বর বলছে দেখো, দ্য স্পিকার ফাংশনস অ্যাজ এ কোয়াসি জুডিশিয়াল ট্রাইব্যুনাল আন্ডার দ্য 10th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন। 10th শিডিউল যে অ্যান্টি ডিফেকশন ল আছে, এখানে স্পিকারের ফাংশনটা আছে যে কোয়াসি জুডিশিয়াল। তো এটা ঠিক। 2 নম্বর বলছে দ্য ডিসিশনস অফ দ্য স্পিকার আন্ডার 10th শিডিউল ইজ সাবজেক্ট টু জুডিশিয়াল রিভিউ। স্পিকারের যে ডিসিশন সেটা জুডিশিয়াল রিভিউর আন্ডারে পড়ে। এটাও ঠিক। মানে স্পিকার কোনো ডিসিশন সেটা পরবর্তীকালে কোর্টে চ্যালেঞ্জ করা যায়। 3 নম্বর বলছে ইন দ্য পাডি কৌশিক রেড্ডি ভার্সেস স্টেট অফ তেলেঙ্গানা দ্য সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট আন্ডার প্যারাগ্রাফ 6 অফ দ্য 10th শিডিউলের যে 6 নম্বর প্যারাগ্রাফ সেই অনুসারে স্পিকার ডাজ নট এনজয় কনস্টিটিউশনাল ইমিউনিটি। আর্টিকেল 122 আর 212, 122 হচ্ছে পার্লামেন্ট অনুযায়ী, 212 হচ্ছে স্টেট লেজিসলেটিভ অনুযায়ী। হাউ মেনি স্টেটমেন্ট আর কারেক্ট? তাহলে দেখো অপশন 3টাও কিন্তু ঠিক। তাহলে এখানে অল দ্য অ্যাভব। ঠিক আছে, অল দ্য অ্যাভব। তাহলে অল 1, 2 and 3, তাহলে অপশন ইজ দ্য কারেক্ট আনসার। পরের প্রশ্ন দেখো কি আছে, হুইচ অফ দ্য ইনকারেক্ট অ্যাবাউট দ্য প্রেসিডেন্টিয়াল রেফারেন্স ইন ইন্ডিয়া। 1 নম্বর বলছে দেখো, দ্য প্রেসিডেন্ট ক্যান মেক রেফারেন্স টু সুপ্রিম কোর্ট আন্ডার আর্টিকেল 143 বেসড অন দ্য অ্যাডভাইস অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার। কোনো আর্টিকেল 74 অনুযায়ী, ঠিক আছে,
কাউন্সিল অফ মিনিস্টার অ্যাডভাইস অনুযায়ী তিনি সুপ্রিম কোর্টের কাছে কোনো আইনের ব্যাখ্যা চাইতে পারে, সেটা আর্টিকেল 143 অ্যাক্ট 143 আর্টিকেল অনুযায়ী চাইতে পারে। তাহলে একদম ঠিক। অপশন বি বলছে মিনিমাম 5 জাজ বেঞ্চ অফ দ্য সুপ্রিম কোর্ট ইজ কনস্টিটিউশনাল টু হেয়ার ইট। মানে কনস্টিটিউশনাল হিয়ারিং এর জন্য যে বেঞ্চ তৈরি হয় সেটা ন্যূনতম 5 জাজ বেঞ্চ হতে হবে, এটাও ঠিক। কি বলছে দ্য প্রেসিডেন্ট ইজ নট লিগালি বাউন্ড বাই দ্য অ্যাডভাইস অফ দ্য সুপ্রিম কোর্ট অন দ্য প্রেসিডেন্ট রেফারেন্স। এই যে প্রেসিডেন্ট রেফারেন্স অনুযায়ী 143 অনুযায়ী যে তিনি যে অ্যাডভাইস নিয়েছিলেন সেটা তিনি মানতেও পারেন, নাও মানতে পারেন, ঠিক আছে। তাহলে এই যে বলছে লিগালি বাউন্ড হবে, এটা কোনো ব্যাপার না, এটাও তাহলে ঠিক, ঠিক আছে। অপশন ডি বলছে দ্য অ্যাডভাইসারি ওপিনিয়ন অফ দ্য সুপ্রিম কোর্ট যে অ্যাডভাইসারি ওপিনিয়ন দিয়েছিল আর্টিকেল 143 অনুযায়ী, ঠিক আছে, দ্য কনস্টিটিউশন হোল্ড এ প্রেসিডেন্টিয়াল ভ্যালু ফর দ্য কোর্ট টু ফলো ইন সাবস্টিকুয়েন্ট কেসেস। পরবর্তীকালে কোনো কেসে সেটা সেই যে অ্যাডভাইসটা এটা ফলো করা হবে, এটা কিন্তু ঠিক নয়, ঠিক আছে, এটা ঠিক নয়। পরবর্তীকালে কোনো কেসে সেটা ফলো নাও করা হতে পারে। তাহলে এখানে কোনটা ইনকারেক্ট বলেছিল, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এই ছিল আজকে আমাদের টোটাল 17টা না 18টা কোশ্চেন ছিল। যদি কোশ্চেনগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং বন্ধুদের সাবস্ক্রাইব করতে বলো, ঠিক আছে। ধন্যবাদ।